গল্পন বরুপা পর্ব ৩ কলমে অনামিকা তাহসিন রোজা। ছোট বোনের পেছনে যত টাকার শ্রাদ্ধ হয়, ইরফান নিশ্চিত মাসেও সে নিজের জন্য এত টাকা খরচ করে না। বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের ফুড এরিয়াতে এক কোনায় টেবিলে বসে আছে ইরফান। হাতে ফোন, মাথায় চিন্তা। আগামীকাল থেকে আবারও কলেজ যেতে হবে। কয়েকদিন পর আবার ফার্স্ট ইয়ারের হাফ ইয়ারলি এক্সাম, সেসবের বিরাট প্রস্তুতি করতে হবে। এছাড়া ক্লাস টেস্টেরও কিছু খাতা জমা আছে। ওগুলো আজকের মধ্যে দেখে শেষ করার সিদ্ধান্ত নিল সে। এর মধ্যেই কোথা থেকে যেন দৌড়ে এলো ইয়াশা। হাতভর্তি শপিং ব্যাগ, যা দেখে ইরফান দীর্ঘশ্বাস ফেলল। এবার সে বুঝেছে ইয়াশা কেন তাকে নিয়ে এসেছে। তাকে আনার প্রধান কারণ হলো ব্যাগ ক্যারি করা। ইয়াশা ইরফানের হাতে ব্যাগগুলো ধরিয়ে দিয়ে আবারও উধাও হয়ে গেল। কসমেটিক্স কেনা বাকি আছে তার। ইরফান সাফ জানিয়ে দিয়েছিল ও এভাবে বেরিয়ে কেনাকাটা করতে পারবে না। তার থেকে এক কাপ কফি নিয়ে বসে থাকা উত্তম। ইয়াশার দেয়া ব্যাগগুলো টেবিলের উপর রাখল ইরফান। এই পর্যন্ত 15টার বেশি ব্যাগ হয়েছে। বিচ্ছুটাকে আগামী 6 মাস আর কাপড়ই কিনে দেবে না। হুট করে ইরফানের একটা কথা মনে পড়ল। আর এক সপ্তাহ পর বিয়ে। কাল তো আয়েশা বেগম এমনিতেই বিয়ের শপিং করতে আসবে, তাহলে এই মেয়ে আজ কেন আসলো? মনে মনে ইয়াশার নাম কেটে দিল ইরফান। ওর শপিং আজকেই শেষ। আর করতে পারবে না। কথাটা মনে করে ইয়াশাকে কলও দিল ইরফান। ইয়াশা তখন হাতের তালুতে লিপস্টিক মেখে চেক করতে ব্যস্ত। শেড পছন্দ করা যে কতটা কঠিনের কাজ এটা কে বুঝবে। ইরফানের কল পেয়ে ইয়াশা ভড়কালো। ভ্রু কুচকে কল রিসিভ করে কানের কাছে নিয়ে গড়গড় করে বলল, ভাইয়া, লিপস্টিক শেড পছন্দ করতে পারছি না। একটু পছন্দ করে দিয়ে যাও প্লিজ। ইরফান তার কথার পাত্তা না দিয়ে বলল, কাল কিন্তু মা আর বাবা বিয়ের শপিং করতে আসবে। তুই যা দরকার নিজের শপিং আজকেই কমপ্লিট কর। কাল যেন তোকে আমি না দেখি বাড়িতে। কলেজ মিস দিলে ঠ্যাং ভেঙে রেখে দেব। ইয়াশা প্রথমে মুখ ঝুলিয়ে ফেলল। পরবর্তীতে রাজি হল। ইরফান এবারে বলল, দ্রুত কাজ কমপ্লিট কর। আমারও কাজ আছে। এবারে ইয়াশা একটু উৎফুল্লিত নয়নে চেয়ে টেনে টেনে বলল, কি কাজ ভাই? চোখ সরু করল ইরফান। কিছু না বলে ফট করে কলটা কেটে দিল। ইয়াশা কিছুক্ষণ ভ্যাবাচেকা খেয়ে তাকিয়ে রইল ফোনের দিকে। তারপর ফিক করে হেসে দিল। কিছুক্ষণ পর তার পাশে একটা মেয়ে এসে দাঁড়ালো। মেয়েটাও একটা লিপস্টিক হাতে চেক করতে শুরু করল। ইয়াশার কোনোমতেই একটা শেড পছন্দ হচ্ছে না বলে সে বারবার বিরক্ত হল। তার অবস্থাটা পাশের মেয়েটা বোধহয় বুঝতে পারল। সে এবারে নিজে থেকেই বলল, শেড পছন্দ হচ্ছে না বুঝি? ইয়াশা পাশে তাকিয়ে দেখল লালরঙা ড্রেস পরিহিত মেয়েটা হাসিমুখে তাকিয়ে রয়েছে। তার সুন্দর হাসি আর মণিমুগ্ধকর আচরণে ইয়াশা কথা না বলে পারল না। মাথা নেড়ে ফ্রি হয়েই বলল, হুম, একটাও পছন্দ হচ্ছে না জানেন। আমার বড় ভাইটাকে এই জন্যই নিয়ে এসেছি। তার পছন্দ অনেক চমৎকার। অথচ হিটলার ব্যাটা ফুড এরিয়াতে গিয়ে বসে আছে আরাম করে। মেয়েটি ফিক করে হেসে ফেলল। কিছুক্ষণ মনোযোগ দিয়ে তাকিয়ে রইল ইয়াশার দিকে, এরপর থুতনিতে হাত বুলিয়ে চিন্তা করতে করতে লিপস্টিকগুলোর দিকে তাকালো। চট করে একটা লিপস্টিক তুলে ধরল ইয়াশার সামনে। এটা ট্রাই করো তো। ইয়াশা হাতে এবারে ডিরেক্ট ঠোঁটে ট্রাই করল। হতবাক হয়ে গেল সে। চমৎকার তো। শেডটা আসলেই চোখ ধাঁধানো সুন্দর। গোলাপি না, আবার গাঢ় লালও না, মাঝামাঝি একটা শেড। ইয়াশা ভীষণ খুশি হয়ে গেল। মেয়েটার হাত ধরে রীতিমতো জড়িয়ে ধরল। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ সো মাচ। আপনার পছন্দও তো ভীষণ ক্লাসিক। এটা আসলেই আমাকে মানিয়েছে। ইউ আর গ্রেট। মেয়েটি এবারে হেসে বলল, ইটস ওকে। সত্যি বলতে, তুমি যাই পরবে তাতেই ভীষণ সুন্দর লাগবে। কথা বলতে বলতেই কিছুটা দূর থেকে আর একটা মেয়ে ডেকে উঠল, কই রে তুই? আয়, কাজ হয়ে গেছে। মেয়েটা এবারে ইয়াশাকে বাই বলে চলে যেতে থাকল। কিন্তু ইয়াশার কিছু একটা মনে পড়তেই সে দাঁত দিয়ে জিভ কাটল। হাত উঁচু করে ডেকে উঠল, এক্সকিউজ মি আপু। কেবলই দরজার কাছে গিয়েছিল মেয়েটি। ইয়াশার ডাক শুনে পেছনে ফিরে তাকালো।
ইয়াশা এবারে জিজ্ঞেস করল, আপনার নাম কি আপু? মেয়েটা হেসে বলল, নিহারিকা। ইয়াশা নিজেও চেঁচিয়ে বলল, আমার নাম ইয়াশা। নাইস টু মিট ইউ। নিহারিকা আর দেরি করল না। জ্যোতি এদিকে তাড়া দিচ্ছে বলে কোনোমতে বাই বলে বেরিয়ে এলো ওখান থেকে। নিহারিকা বেরোনোর পর খুশিতে গদগদ হয়ে ইয়াশা লিপস্টিকটা প্যাক করতে বলল। কিন্তু কিছুক্ষণ পরই তার মাথায় ঠোক্কর খেল কিছু একটা। নিহারিকা নামটা কোথায় যেন শুনেছে, কিন্তু কোথায় শুনেছে শতবার ভেবেও খুঁজে পেল না। লিপস্টিকটা প্যাক করে তার হাতে দেয়া হলে ইয়াশার মাথায় এবারে বিষয়টা আসে। এই নাম তো সে গত রাতে আয়েশা বেগমের মুখেই শুনেছে। বিড়বিড় করল ইয়াশা, ভাইয়ার ফিয়ান্সের নামও তো এমন কিছু ছিল তাই না? নিহারিকা ছিল, নাকি অনামিকা ছিল, নাকি নবনীতা, নাকি অঞ্জলিকা? নিজের ভাবনাতে নিজেকে থাপড়াতে মন চাইল ইয়াশার। ধুর, অঞ্জলিকা কেন হতে যাবে? কিন্তু এমনই কিছু একটা ছিল যা সে মনে করতে পারছে না। আপাতত লিপস্টিক পাওয়ার খুশিতে ব্যাপারটা ভুলে গেল সে। এদিকে অনেকক্ষণ যাবৎ শপিং করার পর জ্যোতি পুরোপুরি হাঁপিয়ে গিয়েছে। পেটে মোচড় দিয়ে খিদের কথা জানান দিচ্ছে পেটে বসবাসকারী দায়িত্বশীল ইঁদুরেরা। জ্যোতি এবারে মাথা এলিয়ে দিল নিহারিকার ঘাড়ে। ক্লান্ত ভঙ্গিতে বলল, দোস্ত, এই ছাগলের ৩ নাম্বার বাচ্চার জন্য আমি ২৫,০০০ টাকা খরচ করলাম। এর কোনো মানে হয় বলতো? হাসল নিহারিকা। বলল, অবশ্যই মানে হয়, যদি তুই ওকে বিয়ে করিস। বউ হওয়ার পর রাত ভাইয়ার মুখের সামনে চৌম্বক ধরবি, আর পেটে সুরসুরি দিবি, সব টাকা পেটের মধ্য থেকে গড়গড় করে বেরিয়ে আসবে। পরিকল্পনাটা ভালো লাগলো জ্যোতির। নিহারিকাকে জড়িয়ে ধরে খুশি মনে এগিয়ে যেতে থাকলো ফুড এরিয়ার দিকে। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে তার। বর্ষর একটা মিল না নিলেই নয়। কিন্তু হুট করেই জ্যোতি নিজের মাথায় গাঁটটা মারল। নিহারিকাকে বলল, উপোস সরি দোস্ত, আমি তো বলেই গিয়েছিলাম। তুই এখনো কিছু কিনলি না কেন? নিহারিকা বলল, তুই আগে খাওয়া শেষ কর, একটু রেস্ট নিয়ে নে, তারপর আমি কিনব। আমার অত কেনাকাটা নেই। এমনিতেই কাল নাকি বিয়ের কেনাকাটা করতে আসবে। জ্যোতি বোঝার ভঙ্গিতে মাথা নেড়ে ওকে বলল, কাল তো তাকেও আসতে হবে তাহলে। কিছু টাকা বাঁচাতে হবে। ফুড এরিয়াতে ঢোকার সাথে সাথেই জ্যোতির গোয়েন্দারূপ চোখ গিয়ে পড়ল ডান দিকের টেবিলটাতে। কিছুক্ষণ চোখ পিটপিট করে তাকিয়ে থাকার পর জ্যোতি নিহারিকার হাত ধরে বলল, হ্যাঁ রে দোস্ত, আমি মনে হয় চরমভাবে তোর হবু বরের উপর ক্রাশ খেয়েছি বুঝলি। কিছু মনে করিস না, আমি নির্দোষ। নিহারিকা চোখ কুঁচকে তাকাতেই জ্যোতি আবারও বলে, সিরিয়াস ভাই, আসলেই। যেদিকে তাকাচ্ছি সেদিকেই তোর হবু বরকে দেখতে পাচ্ছি। ওই দেখ, ওখানে বসে থাকা জেন্টেলম্যান ভাইয়াটাকে দেখে তোর বর মনে হচ্ছে। দেখ, একটা আপুর সাথে বসে আছে। বলেই লুকিয়ে আঙুলের ইশারা করে দেখালো জ্যোতি। নিহারিকা এবারে চোখ কুঁচকে রেখেই সেই ডান দিকের টেবিলে তাকালো। সাথে সাথে চোখজোড়া স্তম্ভিত হলো তার, আপনা আপনি চমকে গিয়ে ফট করে মাথা ঘুরিয়ে নিল। শুকনো ঢোক গিলল বেচারি। আয় হায়, ইরফান কবির এখানে কেন? কিভাবে? এবার কি হবে? জ্যোতি মলিন মুখ করে তাকালো নিহারিকার দিকে। বলল, আম সরি দোস্ত, আমি মোটেই এত পাগল হইনি যে যাকে তাকে তোর বর ভেবে বসব। কিন্তু ক্রাশটা ভালোই খেয়েছি। না হলে যাকে তাকে তোর বরের মতো লাগবে কেন আমার কাছে? নিহারিকা এবারে এলোমেলো দৃষ্টি ফেলল। পালানোর পথ খুঁজে জ্যোতির হাত ধরে দাঁত খিচিয়ে নিচু স্বরে বলল, ওরে পাগলি, তুই ভুল দেখিসনি। ওটা উনিই। এবারে জ্যোতি অবাক হল। চট করে আবারও সেদিকে তাকালো। খুশিতে চেঁচিয়ে ওঠার আগেই নিহারিকা ওর মুখ চেপে ধরে বলল, চল বেরিয়ে যাই। চল প্লিজ। নিহারিকার তাড়াহুড়ো দেখে জ্যোতি মুখ কুঁচকে তাকালো। কেন ভাই? চল না কথা বলি। আরে তোর হবু বড়ই তো। চল না প্লিজ প্লিজ। ভাই সামনাসামনি দেখতে আরো জোস। কি সুদর্শন। হোয়াট আ হ্যান্ডসাম ম্যান। না 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 প্লিজ জ্যোতি। আমি উনার সামনে পড়তে চাচ্ছি না। কথাটা বোঝার চেষ্টা কর। আমার অবস্থা দেখ। আরে তাতে কি হয়েছে? তোর অবস্থা তো মাশাআল্লাহ সুন্দরী। আয় না,
পরিচয় করিয়ে দে না প্লিজ। না না জ্যোতি প্লিজ। প্লিজ নিহু, আয় না। প্লিজ। চল না। এমন জোরাজুরি চলতে থাকলো দুজনের মধ্যে। নিহারিকার রীতিমতো কান্না পাচ্ছে। ইয়াশা কেবলই খিদে পাওয়ায় এসে বসেছিল ইরফানের পাশে। এতক্ষণ যাবৎ কি কি শপিং করলো সবকিছুর বর্ণনা দিতে ব্যস্ত ছিল। এমনকি একটু আগেই লিপস্টিক কিনতে গিয়ে একজন চমৎকার আপুর সাথে পরিচিত হওয়ার ব্যাপারটাও বলেছে ইরফানকে। ইরফান কোনো প্রতিক্রিয়া না দিয়ে বসে বসে ছোট বোনের বকবক শুনেছে আর কফির কাপে চুমুক দিয়েছে। এদিকে জ্যোতি আর নিহারিকার এমন রেষারেষির মাঝে কিছুটা আওয়াজ পেয়েই সেদিকে চোখ রেখেছিল ইয়াশা। সাথে সাথে ইরফানের বাহু ঝাঁকিয়ে বলল, আরে এটা তো সেই আপুটাই। দেখো ভাইয়া, ওই আপুটাই আমাকে লিপস্টিক চুজ করে দিয়েছিল। ইরফান দেখল না। এদিক সেদিকে মেয়েদের দিকে তাকানোর অভ্যাস নেই তার। কপাল কুঁচকে বোনকে চুপ থাকতে বলল, শাট আপ। চেঁচাবি না। তুমি একবার দেখো না আপুটাকে। অনেক মিষ্টি আপুটা। চলো না মিট করিয়ে দিই। ইরফান এবারে ভ্রু কুঁচকে তাকালো বোনের দিকে। ইয়াশা বুঝতে পেরে জিভ কেটে বলল, উপোস, সরি। আরে, সেভাবে তো বলিনি। ইরফান আবারও কফির কাপে চুমুক দিল। বোনটা তার আস্ত পাগল। এদিকে জ্যোতিকে কোনোমতে এখান থেকে বের করেই ফেলছিল নিহারিকা, কিন্তু ইয়াশা এবারে হাত উঁচিয়ে ডেকে উঠল, নিহারিকা আপু। সাথে সাথে শ্বাস আটকালো দুটো মানুষের। নাম শুনে ইরফানের ঠোঁটের কাছে কফির কাপ থেমে গেল, আর এদিকে নিহারিকার রেষারেষি থেমে গেল। সে অপর দিকে ঘুরেছিল, কিন্তু পেছনে থেকে যে একটা মেয়ে ডাকল তা সে বুঝেছে। কোনো কিছুর হিসেব মেলানোর আগেই সে ঠোঁট ভিজিয়ে কোনোমতে আড়চোখে তাকালো জ্যোতির দিকে। জ্যোতি খুশি হলো মেয়েটা ডাকল বলে। ইরফান আস্তে ধীরে কফির কাপটা নামিয়ে রাখল। নিহারিকা নামটা কর্ণকুহরে পৌঁছেই তাকে চমকে দিয়েছে। এই প্রথমবারের মতো কোনো কিছুর আকাঙ্ক্ষায় ও কৌতূহলে ঘাড় ঘুরিয়ে তাকালো। দেখল দুটো মেয়ে, একজন এদিকে তাকিয়ে আছে, আরেকজন অন্যদিকে মুখ ঘুরিয়ে আছে। আর বোঝা গেল, সেই অন্যদিকে মুখ ফেরানো মানুষটাকেই দরকার তার। নিহারিকা চায়নি। কিন্তু ধরা যেহেতু পড়েই গেছে, তাই কোনোমতে ধীরে ধীরে এদিকে ফিরে চোখ তুলে তাকালো। সাথে সাথে চোখে চোখ মিলে গেল দুজনের। আশ্চর্য হলো ইয়াশা। ডাক দিল সে। অথচ নিহারিকা তাকিয়েছে ইরফানের দিকে। কেন? ইয়াশা আহাম্মক বনে ইরফানের দিকে তাকাতে একই কারবার দেখে আবারও চমকালো। কাহিনীটা কি জানতে সে এবারে তাকালো জ্যোতির দিকে। জ্যোতি কিছু একটা ইশারা করল। মেয়েদের একটা অন্যরকম ইশারার ভাষাও রয়েছে, যা অন্য কেউ বুঝতে সক্ষম না। অপরিচিত বলে পুরো বিষয়টা ধরতে না পারলেও একটু ধরতে পেরেই সবটা বুঝতে পারল ইয়াশা। ভ্রু উঁচিয়ে ও বলে উঠল। পরমুহূর্তেই আবারও আনন্দে লাফিয়ে উঠে ইরফানের বাহু ধরে বলল, ভাইয়া, আপুটাকে চেনো নাকি তুমি? এটাই ভাবি নাকি? কথাটা শুনেও না শোনার ভান করল ইরফান। কিছুক্ষণ ব্লাঙ্ক মাথায় বসে রইল। কি করা দরকার বুঝল না। এরপর নিজেকে সামলে উঠে দাঁড়ালো। এগিয়ে আসলো এদিকে। নিহারিকার হাতের তালু ঘেমে গেছে। সে জ্যোতির হাত শক্ত করে ধরে রইল। কিন্তু বেইমানি করল জ্যোতি। সুন্দর করে জোর করে হাত ছাড়িয়ে নিয়ে দৌড়ে ইয়াশার কাছে চলে গেল। ইয়াশাকে নিজের মতোই মনে হয়েছে জ্যোতির, তাই তার সাথে পরিচিত হওয়াও যাবে, আর এই চাপামুখো দুটোকে স্পেসও দেয়া হবে। কেমন আছেন নিহারিকা? ইরফানের প্রশ্ন হুট করে ছুড়ে দেয়াতে অপ্রস্তুত হল নিহারিকা। নিজেকে সামলে নিয়ে বলল, আছি মোটামুটি। আপনি? ইরফান কিছু বলল না। কিছুক্ষণ তাকিয়ে রইল। তাকে চুপ থাকতে দেখে নিহারিকা নিজেই বলল, আমি জানতাম না যে আপনি এখানে। নিহারিকার কথা শুনে ভ্রু কুঁচকে তাকালো ইরফান। মলিন হয়ে যাওয়া মুখটা কিছুক্ষণ পর্যবেক্ষণ করে বলল, জানার কথাও নয়। আপনি এত নার্ভাস হচ্ছেন কেন? নিহারিকা জোরেসোরে মাথা নেড়ে কপালের ঘাম মুছল। তাদের এই অবস্থা দেখে ওদিকে টেবিলে পাশাপাশি বসা ইয়াশা আর জ্যোতি হাসি আটকাতে ব্যস্ত হল। মূলত ওরা দুজনই একে অপরের শপিংগুলো দেখাচ্ছে, আর কোন ব্র্যান্ডের কোয়ালিটি কেমন, কে কোথা থেকে কিনল সেসব আলোচনা করছে। ওদের দুষ্টুমি বুঝতে পারল ইরফান। চোখ দিয়ে ধমকালো ইয়াশাকে। ইয়াশা থোড়াই না পাত্তা দিল।
বরং ভ্রু উঁচিয়ে খেপালো ইরফানকে। বুড়ো আঙুল দিয়ে ফিসফিস করে বেস্ট অফ লাক বলল। ইরফান বুঝল এখানে থাকলে মান সম্মান আর থাকবে না। তাই নিহারিকাকে বলল, চলুন ওদিকটায় যাই। নিহারিকা কিছু বলার আগেই ইরফান এগিয়ে গেল। অগত্যা তাকেও ইরফানের পিছু নিতে হলো। মনে মনে জ্যোতিকে গালি দিল নিহারিকা, কিন্তু মনে মনে ছোট বোন ইয়াশাকে খুশি হয়ে আরেকদিন শপিং করে দেয়ার সিদ্ধান্ত নিল ইরফান কবির। নিহারিকাকে নিয়ে ধীরে ধীরে ফুড এরিয়ার কোলাহল ছাড়িয়ে বাইরে বেরিয়ে এসেছে ইরফান। লিফটের দিকে না গিয়ে সোজা হাঁটল টপ ফ্লোরের কিনারের দিকে, যেখানে শপিং মলের ভেতরের বিশাল খোলা জায়গাটা নিচ পর্যন্ত নেমে গেছে। ঠিক মাঝখানে দাঁড়িয়ে নিচের তলা দেখা যায়, মানুষগুলো ছোট ছোট পিঁপড়ের মতো নড়াচড়া করছে, আলো ছায়ায় মিলেমিশে এক অদ্ভুত ব্যস্ততা। রেলিংয়ের কাছে এসে দাঁড়ালো জন। নিহারিকা হাত দিয়ে রেলিং আঁকড়ে ধরেছে। আঙুলের ফাঁক দিয়ে নিচের দিকে তাকিয়ে আছে, কিন্তু চোখে কিছু ঢুকছে না। এত আলো, এত মানুষ, সব মিলিয়ে তার মাথার ভেতরটা কেমন ফাঁকা লাগছে। ইরফান খুব একটা দূরে নয়, ঠিক পাশেই দাঁড়িয়ে। খুব কাছেও না, আবার দূরেও না, যতটুকু হলে নিরাপদ লাগে। সে রেলিংয়ে এক হাত রাখল, নিচের দিকে তাকালো। ব্যস্ত লোকজনের ভিড়, দোকানের ঝলমলে আলো, চলমান এস্কেলেটর, সবকিছু যেন নির্বিকারভাবে চলেই যাচ্ছে। অথচ এই ছোট্ট জায়গাটায় দাঁড়িয়ে থাকা জন মানুষের ভেতরে একটা অদ্ভুত অস্থিরতা জমে আছে। নিহারিকা নীরবতা ভাঙল না। বাতাসে তার নিঃশ্বাসের শব্দটুকু টের পাচ্ছে ইরফান। ইরফান বলার মতো কিছু খুঁজে না পেয়ে কণ্ঠটা ভীষণ শান্ত করে বলল, এখান থেকে তাকালে সবকিছু খুব ছোট মনে হয়, তাই না? নিহারিকা মাথা নেড়ে সম্মতি দিল। হুম, মানুষগুলোকে খুব ছোট দেখায়, পিঁপড়ের মতো। কিন্তু কাছ থেকে দেখলে প্রত্যেকেরই আলাদা আলাদা গল্প আছে, আলাদা ভয়, আলাদা আশা। নিহারিকা এবার তাকালো নিচে নয়, ইরফানের দিকে। খুব অল্প সময়ের জন্য। তারপর আবার চোখ নামিয়ে নিল। রেলিংয়ের ধাতব ঠান্ডা স্পর্শটা তার তালুতে কাঁপন ধরিয়ে দিচ্ছে। সে হালকা গলায় বলল, আমি ভাবিনি যে এভাবে দেখা হয়ে যাবে। ইরফান নিচের দিকে তাকিয়েই উত্তর দিল, আমিও তো ভাবিনি আপনি আমাকে দেখে এভাবে এড়িয়ে পালাতে চাইবেন। নিহারিকা হালকা হাসল। সেই হাসিতে অস্বস্তি আছে, লজ্জাও আছে। বলল, পালানোটা অভ্যাস হয়ে গেছে। এভাবে পালাই পালাই করলে তো মুশকিল। এমন করলে আপনাকে বেঁধে রাখা ছাড়া আর উপায় দেখছি না আমি। নিহারিকা অবাক হয়ে তাকালো। তাকে বেঁধে রাখবে? এ কি ভয়ানক কথা! নিহারিকার দৃষ্টি দেখে তার সামনে প্রথমবারের মতো শব্দহীন হাসল ইরফান। মুগ্ধ হয়ে সেই হাসি দেখল নিহারিকা। ইরফান ভাবল, ভয় পেয়েছে মেয়েটা। তাই বলল, সবসময় দিয়ে বাঁধতে হয় না, অন্যভাবেও তো বাঁধা যায়। বরং আরও ওতপ্রোতভাবে জড়িয়ে ধরে শক্ত করে বাঁধা যায়। সেই বাঁধন অদৃশ্য, কিন্তু মজবুত। নিহারিকা বুদ্ধিমতী, বোকা নয়। না বলা কথাটা বুঝল এবারে। হয়তো প্রথমেই বুঝত, কিন্তু কেন যেন আজ এই মুহূর্তে তার মাথা কাজ করছে না। হাত পা অজান্তেই কাঁপছে। কেন? কারণ কি? জানা নেই। ইরফান জিজ্ঞেস করল নিজে থেকেই। শপিং করতে এসেছেন বুঝি? না না, আমার ফ্রেন্ড শপিং করতে এসেছে তো। তাই সঙ্গ দিতে আমিও আসলাম। যদি এটা সেটা কিছু পছন্দ হয় তাহলে নেব। ইরফান মাথা ঝাঁকালো। নিহারিকা বলল, ইয়াশা যে আপনার বোন হয়, আমি তো জানতাম না। ওকে দেখিনি আগে। ও নিজেও দেখেনি আগে। তাই চেনেনি। তবে আজ যে আপনাকে দেখেছে, এতে ভীষণ লাভ হলো আমার। মুখ ফসকে কথাটা বলল ইরফান। সাথে সাথেই ঠোঁট ভেজালো। এখন এই লাভের কারণ কি বলবে তা খুঁজতে শুরু করল। কিন্তু নিহারিকা আর গভীরে গেল না। জিজ্ঞেস করল না। বরং বলল, আপনি বুঝি ইয়াশাকে সঙ্গ দিতে এসেছেন? ফিক করে হাসল ইরফান। হ্যাঁ। জোর করে নিয়ে এলো। হাবিজাবি কি কি যেন কিনল মেয়েটা। অবাক হলো নিহারিকা। মানুষটাকে যেদিন প্রথম দেখল, একটুও হাসেনি সেদিন। বরং মুখ গম্ভীর করে পুরোটা সময় ছিল। অথচ আজ হাসছে। আপন মনে হলো হাসিটা। ভীষণ চেনা মনে হলো।
ভালো লাগলো নিহারিকার। এই তো, হাসলে কত সুন্দর লাগে মানুষটাকে। অথচ লোকটা হাসে না কেন? কেন সবসময় মুখ গম্ভীর করে থাকে কে জানে। ইরফান আর কিছু বলল না, কেবল রেলিংয়ে রাখা হাতটা একটু শক্ত করল। এই ভিড়ের মাঝখানে, আটতলার কিনারায় দাঁড়িয়ে, নিচে এত মানুষ, উপরে আলো ঝলমলে দোকান, তাদের জনের চারপাশে একটা অদ্ভুত নীরবতা আবারও তৈরি হলো। ঠিক এই নীরবতার ভেতরেই, প্রথমবারের মতো, নিহারিকা অনুভব করল, এই মানুষটার পাশে দাঁড়িয়ে থাকাটা অস্বস্তিকর না। আর ইরফান বুঝল, ভিড়ের মাঝেও, কিছু মানুষকে আলাদা করে চিনে নেওয়া যায়। কিছুক্ষণ পর নিহারিকার চোখ পড়ল রেলিংয়ের উপর। তারা আর ইরফানের হাতটা পাশাপাশি রাখা। দুজনেই একসাথে হাত রেখে হাজারো লোকের সমাগম দেখছে। যদিও এখানে দেখার কিছু নেই, কিন্তু কিছু কিছু সময়ে নীরব স্তব্ধ আকাশ দেখতেও ভালো লাগে, আবার মেঘের ভিড়ে হারিয়ে যাওয়া আকাশ দেখতেও ভালো লাগে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর ভীষণ মন খারাপ হলো নিহারিকার। ইরফানের ফর্সা সুন্দর হাতের পাশে নিজের শ্যামলা হাতটা বেশ বেমানান লাগলো তার। তাই ধীরে হাতটা সরিয়ে নিল। ইরফান খেয়াল করল, সত্যি বলতে সে আড়ালে এতক্ষণ পাশাপাশি হাত দুটোই দেখছিল। ভালো লাগছিল তার, কিন্তু হুট করে হাত সরিয়ে নেয়াতে তা খেয়াল করে ইরফান কিছুক্ষণ চুপ রইল। এরপর নিজেই নিহারিকার হাতটা মুঠোয় নিল, প্রথমবারের মতো স্পর্শ করল নিহারিকার হাত। এরপর মুঠোয় থাকা ছোটখাটো হাতটা নিয়ে আগের জায়গায় এনে ইরফান শান্ত কণ্ঠে বলল, হাতে হাত রাখতে শিখুন নিহারিকা, নইলে মনে মন মেলাবেন কি করে। নিহারিকার শ্বাস আটকে আসার উপক্রম। হঠাৎ করে হাতটা এমনভাবে, একদম নিজের বলে দাবি করার মতো করে ধরাটা আশানুরূপ ছিল না। তার শরীরটা হালকা কেঁপে উঠল। হাতটা ছাড়িয়ে নেওয়ার কোনো চেষ্টা করল না সে। পারল না। ইরফানের কথাটা কানে বাজতেই থাকল, হাতে হাত রাখতে শিখুন। এই শেখার কথা কেউ তাকে কোনোদিন বলেনি। বরং শিখিয়েছে, হাত গুটিয়ে রাখতে, নিজের জায়গা ছোট করতে। বেশি চাইতে নেই, বেশি ধরতে নেই, সবসময় যেন কেউ সবকিছু কেড়ে নেবে। নিহারিকা ধীরে ধীরে চোখ নামিয়ে নিজের আর ইরফানের জোড়া হাতের দিকে তাকালো। তার শ্যামলা আঙুলগুলো ইরফানের ফর্সা আঙুলের ভেতরে হারিয়ে গেছে। আশ্চর্য, এবার আর বেমানান লাগছে না, বরং ঠিকঠাক। নিহারিকা সময় নিল। ধীরে সুস্থে বলল, আপনি কি জানেন, আমি কখনো কারো হাত এভাবে ধরিনি। ইরফান তাকালো না। তাকালে হয়তো এই মুহূর্তটা ভেঙে যাবে। কেবল কণ্ঠটা নরম রেখে বলল, জানি। কি করে জানেন? আপনার হাতের কাঁপুনি অনুভব করে। ঠান্ডাতেও কেউ এভাবে ঠকঠক করে কাঁপাকাঁপি করে না নিহারিকা। রিল্যাক্স। নিহারিকার গলা বুঝে এলো। লোকটা তো মারাত্মক বুঝদার। এত কিছু নিজে থেকে বুঝে গেলে তো বড্ড অসুবিধে। এই মানুষটা কেন এমনভাবে দেখে? কেন এমন কথা বলে, যা সে নিজেও নিজের কাছে স্বীকার করেনি কখনো? সে হালকা করে হাতটা নাড়াল। ছাড়ানোর জন্য না, শুধু নিশ্চিত হওয়ার জন্য যে এটা সত্যি কিনা। ইরফান তার মুঠোটা আরও একটু শক্ত করল, কিন্তু তাতে কোনো দাবি নেই, আছে শুধু আশ্বাস। নিহারিকার গলা কাঁপছে। তবুও এক বুক সাহস নিয়ে বলেই ফেলল, অদৃশ্য সেই মজবুত বাঁধনের সাথে এভাবে হাত আঁকড়ে ধরলে কি খুব মন্দ হবে? ইরফান এবার তাকালো। সরাসরি। চোখে কোনো হাসি নেই, কোনো চটুলতা নেই। কেবল গভীর স্থিরতা। খুব একটা মন্দ হবে বলে আমার মনে হয় না। আপনার কি মনে হয়? নিহারিকার চোখের কোণে জল জমে উঠল। সে মাথা একটু ঘুরিয়ে নিচের দিকে তাকালো, যেন কেউ দেখে না ফেলে। হাতের বাঁধনটা আরেকটু শক্ত হল। পুরুষালী হাতের এমন আশ্বাসের জোয়ারে নিহারিকার শ্বাসের গতি বাড়ল। এই অনুভূতিটাই সবচেয়ে ভয়ঙ্কর। এই অনুভূতিটাই সবচেয়ে সুন্দর। চলবে। গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।